হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় ঈশিতা আপু, তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত ঘোপাগপির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। আমার চাচাতো ভাই একদিন আমাকে 1000 টাকার একটি নোট দেখিয়ে বলল, নেহা, এই 1000 টাকা আমি তোকে দিয়ে দিব যদি তুই আমার সাথে একটি কাজ করিস। আমি বললাম, কি কাজ ভাইয়া? ভাইয়া বলল যে রান্নাঘরটা দেখতে চাস, এখানে একদিন সন্ধ্যাবেলায় আমাকে একটু সময় দিলে। আমি বললাম, ভাইয়া এখানে কি কাজ করতে হবে? ভাইয়া আমাকে বলল, গীতা তো এখানে গেলেই বুঝতে পারবে। তারপর আমি ভাইয়ের কথাম তো একদিন সন্ধ্যায় ভাইয়ের সাথে রান্নাঘরে যাওয়ার পর ভাইয়া আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। হ্যালো বন্ধুরা, আমার পূর্ণ নাম ঈশিতা দেওয়া নেহা, তবে সবাই আমাকে নেহা বলে ডাকে। আমরা দেওয়ান বংশের লোক। আমার বর্তমান বয়স 25 বছর। কিন্তু আমি তোমাদেরকে আজকে যে গল্পটি বলব সেটি যখন আমার বয়স ছিল 10 থেকে 11 হবে আনুমানিক। আমার ভাইয়ের নাম জুয়েল দেওয়ান। সে আমার আপন ভাই না, সম্পর্কে সে আমার চাচাতো ভাই। বয়সে আমার থেকে 4-5 বছরের বড় হবে। জুয়েল ভাই আমাকে খুব ছোটবেলা থেকেই অনেক আদর করত। আমাকে বিস্কিট, চিপস, লজেন্স আরও অন্যান্য জিনিস কিনে দিত। আমিও ভাইয়াকে অনেক ভালোবাসতাম। আমার যখন বয়স থেকে আত হবে, তখন আমি একটি আমবাগানে আরও অন্যান্য মেয়েদের সাথে দৌড়াদৌড়ি করছিলাম। তখন ভাই আমাকে বলল, নেহা একটু এদিকে আসো। আমি বললাম, ভাইয়া কেন? ভাইয়া আমাকে বলল, একটু দরকার আছে, একটু তাড়াতাড়ি আসো। ভাইয়া ডাক শুনে আমি দূরে ভাইয়ের কাছে এলাম। ভাইয়া তখন আমাকে একটি আম গাছ দেখিয়ে বলল, নেহা, ওই যে গাছটাতে দেখা যাচ্ছে অনেক পাকা পাকা, তুমি কি ওই গাছের আম খাবে? আসলে ওই গাছের আম দেখে আমার লোক লেগে যায়। আমি বললাম, ভাইয়া আমি খাবো, তবে পারব কিভাবে? গাছের ডাল তো একটু উপরে। ভাইয়া বলল, নেহা, আমি হাত বাড়িয়ে লাভ পাচ্ছি না, তবে আম খাওয়ার একটি উপায় আছে। আমি বললাম, ভাইয়া কি উপায়? কিভাবে আঙ্গুলো পারা যায় একটু বলো না। আমি আম খাব? গাছের মধ্যে পাখনা আম ঝুলে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মনে হয় আঙ্গুলি অনেক মিষ্টি হবে। আসলে আঙ্গুলি দেখে আমার খুব লোভ লেগে যায়। আমার কাজটা ছিল অনেক সুন্দর। মনে মনে ভাবলাম, যে করেই হোক আমি এই আমগুলি খাব। আমি ভাইকে বললাম, ভাইয়া কিভাবে আমগুলো পাওয়া যায়? ভাইয়া বলল, নেহা, এক কাজ করো, আমি তোমাকে উঁচু করে ধরি, তারপর তুমি হাত বাড়িয়ে আঙ্গুল পারো। আমি আমগুলো লোভ শিতে পারলাম না। আর ভাই আর মনে মনে যে ভিন্ন রকম চিন্তা তা আমি তখন বুঝতে পারি নাই। তারপর ভাইয়া যেভাবে বলেছে সেভাবেই আমি কাজ করতে শুরু করলাম। এক পর্যায়ে আমরা বেশ কিছু আম পাড়তে সক্ষম হলাম, খুব পাকা পাকা। আমগুলো পাড়ার পর সেখানে আমরা পেট ভরে খেলাম। ভাইয়া আমাকে বলল, নেহা, এবার আম খাওয়া হয়েছে, তোমার পেট ভরেছে, তুমি খুব মজা পেয়েছে। আমি বললাম, জি ভাইয়া, আমগুলো সত্যি অনেক টেস্ট। তারপর ভাইয়া বলল, তাহলে চলো এবার বাড়ি চলে যাই। তারপর ভাইয়া আমি বাড়ি চলে আসলাম। এইভাবে ভাইয়ের সাথে আমার নিত্য নতুন মজার মজার ঘটনা ঘটত। ভাইয়া খুব ভালো ভালো জিনিস আমাকে এনে দিত। এজন্যই ভাইয়াকে আমার অনেক ভালো লাগত। ভাইয়ের সকল কথাই আমি মানার চেষ্টা করতাম, সবসময় অপেক্ষায় থাকতাম ভাইয়া কখনো বাহির থেকে আসে। কারণ আমি জানি ভাইয়া বাহির থেকে আসলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আমার চাচাতো ভাই জুয়েলের গঞ্জে একটি মুদির দোকান ছিল। সে মূলত একজন মুদির ব্যবসায়ী ছিল। তার দোকানে নতুন নতুন কোনো প্রোডাক্ট আসলে সে আমাকে গিফট দিত। আমি তার গিফট নিয়ে আনন্দে নাচতাম, কারণ তখন আমি খুব ছোট ছিলাম, কিছু বুঝতাম না। ভাইয়া যখন আমাকে কোনো কিছু দিত বা কোনো কিছু গিফট করত তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। মাঝে মধ্যে ভাইয়াকে আমি বলতাম, ভাইয়া তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো? আমার কিন্তু খুব লজ্জা লাগে, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না। ভাইয়া তখন বলে, আরে পাগলি, আমি তোর দিকে তাকিয়ে কি দেখি? না, দেখছি আমার বোনটা কত বড় হয়ে যাচ্ছে। আমার বোনের মধ্যে আস্তে আস্তে নতুন কিছু উদয় হচ্ছে।
কি সুন্দর লাগছে আমার বোনটাকে। আমার বোনটা যখন পরিপূর্ণ বয়স হবে, তখন জানি না কত 1000 লোক তার রূপের মোহে পাগল হয়ে যাবে। আমি বললাম, ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া বলল, কি বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম, শুনে তো একটু। আমি যা সত্য তাই তো বললাম ভাইয়ের মুখে এই কথা শুনে। আমি রাগে ভাইয়াকে কিল ঘুষি মারতে শুরু করলাম। ভাইয়া আমার এই পাগলামি দেখে বলল, আরে পাগলি, আমি তো মজা করলাম। আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি নেহা সত্যিই তুমি অনেক ভালো মেয়ে, অনেক সুন্দর, কিন্তু একটা মেয়ে। তারপর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ভাইয়া তুমি খুব ভালো। তারপর আমি বললাম, ভাইয়া আমার জন্য আজকে মুখপাত্র আনবে, না হলে কিন্তু তোমাকে মায়ের টিম। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আপনার হুকুম ধার্য করা হলো। এই বলে ভাইয়ের দোকানে চলে গেল। তারপর দোকান থেকে আসার সময় ভাইয়া মতো পাতলা আরও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস আমার জন্য নিয়ে আসলো। আমি তো ভাই আর এখান থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম। এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগল। আমার আনুমানিক বয়স যখন 10 থেকে 11 বছর হবে, তখন ভাইয়া একদিন আমাকে 1000 টাকার একটি নোট দেখিয়ে বলল, নেহা, তুমি যদি একটি কথা রাখো তাহলেই 1000 টাকা তোমাকে আমি দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি, তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে 1000 টাকা দিয়ে দিবা। ভাইয়া তখন বলল, কথাটা এখানে বলা যাবে না, চলো আমরা ওই দিকটাতে চলে যাই। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, চলো এদিকে। তারপর ভাইয়া আর আমি ওই পাশে একটা ঘরের পিছনে চলে গেলাম। চলে যাওয়ার পর ভাইরা আমার কানে ফিসফিস করে বলল, নেহা, ওই যে রান্নাঘরটা দেখা যাচ্ছে, রান্নাঘরে তুমি আমার সাথে যাবে এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে, তবে কাজটি খুব কঠিন নয়, খুব সহজ। আমি বললাম, ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি। এদিকে আমাদের বাড়িতে খুব একটা মানুষ নেই, আমাদের বাড়িটা সবসময় নীরবে থাকত, আর তাছাড়া সন্ধ্যাবেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাকত। তারপর ভাইয়া আমাকে বলল, কিমের, আমার কথা তুমি কি রাজি আছো? ভাইয়া, তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি? তবে ভাইয়া, সেখানে আমরা কি কাজ করব? তখন ভাইয়া বলল, আরে ম্যাডাম, ভয়ের কিছু নাই, সেখানে গেলেই তো বুঝতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর সন্ধ্যাবেলায় আমি ঘরে পড়তে বসলাম। হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে। আমি ভাই ইশারা পেয়ে ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইয়া আমাকে নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে আমি সেই পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে এসে দেখি রান্নাঘরের ভিতরে চতুর্দিকে ফুল দিয়ে সাজানো, আর মাঝখানে একটা চৌকি ছিল। এই চুক্তিতে অনেকগুলো ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বললাম, ভাইয়া, কি সব দিয়ে তুমি রান্নাঘরে কি করবে, আর আমি বা এখানে কি করব? তখন ভাইয়া আমাকে বলল, একটু অপেক্ষা করো, তাহলে তুমি সবই বুঝতে পারবে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাই আমাকে বলল, নেহা, আমি তোমাকে একটা কথা বলবো, আর এই কথাটা 7 বার বলে এই ফলগুলোর উপর একটি সুদীপা, তারপর তুমি আমাকে এই ফলগুলি খাইয়ে দিবে। কিন্তু এই যে দেখছো মাঝখানে ফলটা, এই ফলটা আমি তোমাকে খাইয়ে দিব, কিন্তু একটা শর্ত হলো, এই ফলটি খাওয়ার পর বিচিগুলো তুমি আমাকে দিয়ে দেবে। আমি বললাম, ঠিক আছে ভাইয়া। তারপর আমি ভাইকে বললাম, ভাইরা, আমি যদি এইটুকু কাজ করতে পারি তাহলে তুমি কি আমাকে 1000 টাকা দিয়ে দিবে? ভাইয়া মুচকি হেসে বলল, হ্যাঁ ম্যাডাম, তুমি যদি এই কাজটুকু করতে পারো তাহলে তোমাকে আমি 1000 টাকার নোট দিয়ে দেব। আমি ভাইয়ের কথায় খুব খুশি হয়ে গেলাম। এটা তো আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই কাজটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজ হতে যাচ্ছে। তারপর আমি ভাইয়ের কথা মতো আমাকে উনি একটি বাক্য শিখিয়ে দিলেন। সম্ভবত এটা কোনো ভিন্নধর্মী বাক্য হবে মনে হয়। এই বাক্যটা 7 বার পরে ফলগুলোতে ফু দিলাম। 7 বার ফু দেওয়ার পর ভাইয়াকে আমি ফ্ল্যাটের চারপাশের সবগুলো ফল খাইয়ে দিলাম, কিন্তু ফ্ল্যাটের মাঝখানে ফলটা রেখে দিলাম। মাঝখানের ফলটা ভাইয়া আমাকে খাইয়ে দিল। তখন আমার বয়স খুব কম। কি হচ্ছে আমার সাথে কিছু আমি বুঝতে পারছি না, শুধু ভাইয়ের কথা বোকার মতো পালন করে যাচ্ছি। তারপর ভাই আর সমস্ত কথা আমি মানতে শুরু করলাম। ভাই আমাকে বলল, নেহা, এই ফলটি ভালো করে তুমি খাবে,
কিন্তু এই বীজগুলো এই ফ্ল্যাটে লাগবে। বীজগুলো এই প্লেটটাতে রাখার পর পরই তোমার কাজ শেষ। আমি বললাম, ভাইয়া, এটা তো খুব সহজ কাজ, আর এটা আমি খুব সহজেই করতে পারবো। আর এটার জন্য তোমাকে এত কিছু করার প্রয়াস কি? তখন ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, নেহা, আগে কাজ শেষ হোক, তারপর তোমাকে বলছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ফলগুলো খাওয়ার পর এর বীজগুলো একটা ফ্ল্যাটে রাখলাম। তারপর ভাইয়া আমাকে কি যেন বলে আমার দিকে লক্ষ্য করে একটি লম্বা ফু দিল। ফু দিয়ে আমাকে বলল, নেহা, এবার তুমি যাও, তোমার কাজ শেষ। 1000 টাকা তিনি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার কাজের বিনিময়ে, এবার তুমি চলে যাও, কাল কথা হবে, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। নেহা লক্ষ্মী মেয়ের মতো, এবার বাসায় চলে যাও। আমি ভাইয়ের কথায় বাসায় চলে আসলাম। এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই আমার মধ্যে এক আঙুল পরিবর্তন লক্ষ্য করা গেল। যেদিকেই তাকাই আমি শুধু ভাইয়াকে দেখতে পাই, মনে হচ্ছে ভাইয়া আমাকে ডাকছে। মনে মনে আমি ভাবলাম, আমার কি হয়ে গেল, কেন এমন হলো? তবে কি ভাইয়া আমার সাথে প্যারানর্মাল জাতীয় কিছু করে ফেলেছে? আমার কাছে কেন জানি মনে হল আজকেও আমি সন্ধ্যার সময় রান্নাঘরে যেতে হবে। রান্নাঘর যেন আমাকে টানছে। সন্ধ্যা হতেই আমি চুপি চুপি রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া আমার জন্য বসে আছে, অপেক্ষা করছে। আমি যেতেই ভাইরা আমার সাথে তখন এক অন্যরকম আচরণ করা শুরু করল, যে আমি তোমাদেরকে মুখের ভাষা বলতে পারবো না। খুব বাজে আচরণ। ভাইয়ার আচরণ দেখে আমি তো পুরাই অবাক। কিন্তু ভাইয়া আমার সাথে যে এত খারাপ ব্যবহার করবে তা আমি কখনো কল্পনাও করি নাই। ভাইয়া আমার সাথে এত কিছু করছে, তাও আমি কিছু বলার সাহস পাচ্ছি না। আমি যেন অন্যরকম হয়ে গেছিলাম। আমি তার হুকুমের গোলাম হয়ে গেছিলাম। সে আমার সাথে যা ইচ্ছে তাই করতেছিল, কিন্তু আমি তা বলতে পারছিলাম না। তার সব কিছুই আমি মেনে নিচ্ছিলাম। তার কাছে গেলেই আমি কেমন জানি হয়ে যেতাম। সে আমাকে যা বলতো আমি তাই করতাম। এভাবে সে আমার সাথে অনেক কিছুই করেছে, যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার সাথে আমার এভাবে চলতে থাকে দিন। তার সাথে আমার এসব চলে প্রায় 5 থেকে 6 বছর। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে পরীক্ষা বলে আমি নাকি মা হতে চলেছি। এই কথা শুনে আমার মা বাবা প্রচুর কান্না করতে লাগল। বাসায় এসে আমাকে জিজ্ঞেস করল, মা, নেহা, সত্য করে বলো, তোর এত বড় সর্বনাশ কি করেছে? তারপর আমি আর কি করব বলে দিলাম আমি ভাইয়ের কথা। তারপর মা বাবা জুয়েল ভাইয়াকে ডেকে এনে বোঝাল, বল, জুয়েল, তুই কি করে পারলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে? যাক বাবা, যা হবার হয়ে গেছে, এখনো কেউ জানে না। কেউ না জানার আগেই আমরা নেহাকে তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি। এখন তুই কি করছিস? বাবা মায়ের প্রস্তাবে জুয়েল ভাইয়ের রাজি হয়ে গেল। তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। বন্ধুরা, এখন আমি তোমাদের দয়ায় ভালোই আছি। তবে মাঝে মধ্যে আমার অতীত আমাকে অনেক পীড়া দেয়। মনে মনে ভাবতাম, যদি জুয়েল ভাই আমাকে বিয়ে না করত তাহলে আমার কি হতো? আমার মরা ছাড়া কোনো রাস্তা থাকতো না। তো বন্ধুরা, আমার মতো তোমাদের জীবনেও এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই তোমরা সাবধানে থাকবেন। তবে তোমরা কারো সাথে কোনো প্রকার দুর্ঘটনা করার সময় তাকে খুব ভালোভাবে বুঝে শুনে তারপর তোমরা একটা কিছু করার সিদ্ধান্ত নেবে, নইলে একটি ভুলের কারণেই তোমাদের সারা জীবন পস্তাতে হবে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।